সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেকচারে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র নিয়ে। তো নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করার শুরুতে আমাদেরকে একটা টপিক সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। সেই টপিকটার নাম হচ্ছে ভরবেগ বা ইংলিশে বলে যাকে মোমেন্টাম। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটার নাম থেকে এটার ডেফিনেশন গেস করা যায়। তো কোনো বস্তুর ভরবেগ বলতে আমরা বুঝি ওই বস্তুর ভর এবং বেগের গুণফল। অর্থাৎ একটা বস্তুর ভর যদি হয় m এবং সে যদি v বেগে চলতে থাকে তাহলে তার ভরবেগ হবে m * v, যাকে আমরা p দ্বারা প্রকাশ করি। অর্থাৎ p is equal m * v। এখন প্রশ্ন হলো, এই যে ভর ইনটু বেগ গুণ করে আমরা পাইছি নতুন আরেকটা রাশি ভরবেগ। তো এইভাবে দুইটা রাশি গুণ করে অসংখ্য রাশি তৈরি করা যায়। যেমন ভরের সাথে ত্বরণ গুণ করে ভর ত্বরণ, বেগের সাথে ত্বরণ গুণ করে বেগ ত্বরণ, ভরের সাথে সরণ গুণ করে ভর সরণ। তো এইভাবে অসংখ্য রাশি তৈরি করা যায়। বাট বিজ্ঞানীরা কি এরকম অসংখ্য রাশি তৈরি করেছেন নাকি খুবই অল্প সংখ্যক রাশি তৈরি করেছেন? অবশ্যই খুবই অল্প সংখ্যক রাশি তৈরি করেছেন। তার কারণ হচ্ছে বিজ্ঞানীরা যখন কোন একটা নতুন রাশি তৈরি করেন বা নতুন একটা রাশির ডেফিনেশন দেন, এমনি এমনি দিয়ে দেন না, অবশ্যই এর পিছনে লজিক থাকে। তো আসো আমরা দেখি ভরবেগের পিছনে লজিকটা কি। মনে করো একটা বস্তু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই বস্তুটা, আরেকটা বস্তু এইটা এই দিক থেকে এই দিকে আসতেছে, রাইট? এবং একটা পর্যায়ে আইসা তারা দুইটা সংঘর্ষ লিপ্ত হবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। এই তারা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি ঘটবে? সবাই বলবে যে বস্তু দুইটা বাড়ি খেয়ে দুইটা এই দিকে চলে যাবে, কারণ বড়টাই ছোটটাকে বাড়ি মেরে এদিকে নিয়ে যাবে। তো তুমি এটা এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারো না ছোটটা এটাকে বাড়ি দিয়ে এইদিকে নিয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে বস্তু কিন্তু অ্যাকচুয়ালি ভরের উপর ডিপেন্ড করে না। দেখবা অনেক সময় ছোট বস্তু বড় বস্তুকে ধাক্কিয়ে সামনের দিকে নিয়ে যেতে পারে। কখন নিয়ে যেতে পারে? এটা কি শুধু ভরের উপর ডিপেন্ড করে? ভরের উপর কিন্তু ডিপেন্ড করে না। যদি ভরের উপর ডিপেন্ড করতো তাহলে অলওয়েজ বড় বস্তুটা ছোট বস্তুটাকে ধাক্কিয়ে বড় বস্তুটার দিকে নিয়ে যেত, অর্থাৎ বড় বস্তুটা যেই দিকে চলে সেই দিকে নিয়ে যেত। বাট কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখি ছোট বস্তু ও বড় বস্তুকে ধাক্কিয়ে নিয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে শুধু ভর না, শুধু বেগও না, এটার মেইন রিজন হচ্ছে অ্যাকচুয়ালি ভরবেগ। তো দেখো এখানে সংঘর্ষের পর চারটা ঘটনা ঘটতে পারে। কি ঘটতে পারে? এই দুইটা সংঘর্ষ হয়ে এই দিকে চলে যেতে পারে, হ্যাঁ, এই দিকে চলে যেতে পারে সংঘর্ষ হওয়ার পরে, অথবা এই দুইটা সংঘর্ষ হওয়ার পরে বস্তু দুইটা মিলিয়ে এই দিকে চলে যেতে পারে, অথবা দুইটাই এই পজিশনে থেকে যেতে পারে। আবার আরেকটা কাহিনী ঘটতে পারে, সেটা হচ্ছে বস্তু দুইটা সংঘর্ষের পরে দুই দিকে চলে যেতে পারে, হ্যাঁ। ওকে, তো এখন কখন কোনটা হবে? যখন এইটার ভরবেগ এটার চেয়ে বেশি হবে তখন এইটা এটাকে ধাক্কিয়ে সামনের দিকে নিয়ে যাবে। যেমন মনে করো এর হচ্ছে নরমালি 1 কেজি ভরের একটা বস্তু, ঠিক আছে? এর বেগ হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। আর এ হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তু যার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তো 20 কেজি ভরের বস্তুটা এইদিকে 1 মিটার পার সেকেন্ডে আসতেছে, আর 1 কেজি ভরের বস্তুটা এইদিকে 500 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। দেখো এর ভরবেগ কত? 500 মিটার পার সেকেন্ড, সরি 500 কেজি মিটার পার সেকেন্ড, আর এর ভরবেগ হচ্ছে মাত্র 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই দেখো এর ভরবেগটা অনেক বেশি, তাই এই বড় বস্তুটাকে ধাক্কিয়ে এই দিকে নিয়ে যাবে, ঠিক আছে? আর যদি এইটার ভরবেগ এইটার তুলনায় বেশি হতো তাহলে ডেফিনেটলি এটাকে ধাক্কা দিয়ে এইদিকে নিয়ে যেত। এখন প্রশ্ন হলো, তাহলে দুইটা বস্তু একই অবস্থানে থাকবে কখন? যখন দুইটার ভরবেগ সেম হয়ে যাবে তখন বস্তু দুইটা কোনো দিকেই যাবে না, অ্যাকচুয়ালি সংঘর্ষে আইসা যেই পয়েন্টে সংঘর্ষে লিপ্ত হয়েছে ওই পয়েন্টেই থেকে যাবে। তো এখন প্রশ্ন হলো, বস্তু দুইটা কখন দুই দিকে চলে যাবে সংঘর্ষের পরে? যখন বস্তু দুইটার উপরে যে বলগুলো অ্যাপ্লাই হবে সেই বলগুলো যদি তাদের জড়তার চেয়ে বেশি হয় তখন ডেফিনেটলি বস্তু দুইটা দুই দিকে চলে যাবে, ঠিক আছে? ওকে,
তো আশা করি আমরা এখন বুঝতে পারলাম কেন বিজ্ঞানীরা বর এবং বেগের গুণফলকে বর বেগের ডেফিনিশন দিয়ে নতুন রাশি তৈরি করলেন। ঠিক আছে, দেখা যাচ্ছে বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন এটা বস্তুর বরের উপরও ডিপেন্ড করে না, বেগের উপরও ডিপেন্ড করে না, ডেফিনেটলি বর বেগের উপর ডিপেন্ড করে। তাই বিজ্ঞানীরা এটার ডেফিনিশনটা এইভাবে দিয়েছেন। ঠিক আছে, তো এই ধরনের সংঘর্ষে লিপ্ত রাশিগুলোর আলোচনা করার জন্য আমাদের অবশ্যই ভরবেগ লাগবে। আসলে এবার আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে। সেটা হলো এরকম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেই দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। তো আসো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করি। মনে করো এই একটা বস্তু, এটার ভর আছে m এবং বেগ আছে u। তো এটার উপরে F বল অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, F নিউটন বল অ্যাপ্লাই করার ফলে বস্তুটা বেগটা চেঞ্জ হয়ে t সেকেন্ড পর b হয়ে গেল এবং ভর তো সেমই থাকবে, ভরের তো কোনো চেঞ্জ হবে না, রাইট, m ই থাকবে। তো এখন কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনটা আমরা আগে বের করে নিই। তাহলে দেখো আদি তাদের ভরবেগ বা আদি ভরবেগ যেটাকে আমরা বলি শুরুর ভরবেগ। তাহলে আদি ভরবেগ কত? আদি ভরবেগ m ইনটু v। তাহলে সরি এখানে u আছে যেহেতু আদিতে বেগটা mu হবে। আর শেষ ভরবেগ, শেষ ভরবেগ কি? শেষ ভরবেগ mv। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে ভরবেগের পরিবর্তনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের বেগের পরিবর্তন, পরিবর্তন কত? দেখো শেষটা মাইনাস আদিটা, তাহলে mv মাইনাস mu। পরিবর্তন মানে কি? পার্থক্য। এই যে ভরবেগের পরিবর্তনটা এটা কত সেকেন্ডে হয়েছে? ডেফিনেটলি t সেকেন্ডে। তাহলে t সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। আর আমরা বলছি যে ভরবেগের পরিবর্তনের হার, এখানে সূত্রে বলা হয়েছে কি ভরবেগের পরিবর্তনের হার, হার মানে প্রতি সেকেন্ডে কিরকম বেগটা পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, আমরা তো দেখি মুনাফার হার, হ্যাঁ, প্রতি বছরে নরমালি প্রতি বছরে কি পরিমাণ সুদ দেওয়া হয় সেটা কি বলি? মুনাফার হার। তাহলে দেখো এখানে t সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? mv মাইনাস mu। তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হবে কি আরো কম। অবশ্যই এখানে t গ্রেটার দেন 1। ঠিক আছে, t টা 1 এর চেয়ে বড়। তাহলে এটা এখানে আমরা লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড বাই t। ঠিক আছে, তো আমরা এই যে ভরবেগের পরিবর্তনের হার পাইছি কত? mv মাইনাস mu বাই t। আর এটাই বলছে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দেখো বস্তুর উপরে বল অ্যাপ্লাই হয়েছে কোনটা? এই যে F, আর এই প্রযুক্ত বলই হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো এখন খেয়াল করো, আমরা ভরবেগের পরিবর্তন পাইছি mv মাইনাস mu ডিভাইডেড বাই t। আর তারা বলছে এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুর উপর অ্যাপ্লাই বল হয়েছে কতটুকু? F নিউটন। তাহলে এইটা সমানুপাতিক হবে, রাইট। আর এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন বা ইংলিশে বলে এটাকে প্রপোর্শনাল টু। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে m টা আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে m, আর এখান থেকে কমন নিলে থাকবে b মাইনাস u, নিচে থাকবে t। ঠিক আছে, এখন এই প্রপোর্শনাল চিহ্ন উঠে দিয়ে আমরা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক এই পাশে গুণ করে দিতে পারি, অথবা এই পাশেও চাইলে গুণ করতে পারতাম। ঠিক আছে, যে কোনো এক পাশে দিলেই হবে ধ্রুবকটা। ওকে ফাইন। এন্ড দেন এখানে দেখো এই t কিন্তু বেগ পরিবর্তনের t। দেখো শুরুতে u ছিল, t সেকেন্ড পর বেগটা v হয়ে গেছে। তার মানে b মাইনাস u বাই t সমান আমরা কি লিখতে পারি? a লিখতে পারি না? তাহলে এখান থেকে লিখতে পারি ma। এই যে b মাইনাস u বাই t, এটা আমরা ত্বরণের সূত্র পড়ে আসছি, ত্বরণ b a ইকুয়ালস টু b মাইনাস u বাই t। তাহলে এই b মাইনাস u বাই t কে আমরা a দ্বারা রিপ্লেস করলাম, ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি k f। ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় সূত্র প্রুফ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা কনফিউশন হই এই লাইনে, ma ইকুয়ালস টু kf। অ্যাকচুয়ালি আমরা তো সূত্র শিখছি f ইকুয়ালস টু ma। তাহলে কে কে কি করব? কে কে কি বলবো যে এই সরে যা, সে সরে যাবে?
না, ডেফিনেটলি তাকে কায়দা করে সরাতে হবে। বিজ্ঞানীরা দেখলেন কি, এটা যেহেতু অনেক জায়গায় ব্যবহার করা হবে, সেজন্য কে কে যদি কোনোভাবে ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে সুন্দর একটা ফর্মুলা দাঁড়াবে F equals to ma, অর্থাৎ বল আর ত্বরণ থাকবে। ঠিক আছে, তখন তারা বলের ডেফিনেশনটা এমন ভাবে দিলেন যে যাতে বলও এক হয়, ত্বরণও এক হয়, বলও এক হয়। আর সব যদি এক হয়ে যায় তাহলে কে এর মান এক হয়ে যাবে, আর তখন কে এর মান এক হলে টোটালি কে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, রাইট? তখন তারা কি করলেন, তখন তারা ওই সময় 1 নিউটন বলের ডেফিনিশন দিলেন। 1 নিউটন বলের ডেফিনিশনটা কি দিলেন, যে 1 কেজি ভরের উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা 1 নিউটন বল বলবো। ঠিক আছে, কি বললেন, 1 কেজি ভরের বস্তুর উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা বলবো 1 নিউটন। তখন দেখো বলের পরিমাণও 1, ভরের পরিমাণও 1, ত্বরণের পরিমাণও 1। আর যখন আমরা এখানে 1 1 অ্যাপ্লাই করাই, তাহলে 1 * 1 = k * 1। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি k = কত আসে, দেখো 1 1 গুণ করলে 1, আর k এর সাথে 1 গুণ করলে তো k ই থাকবে, তার মানে k এর ভ্যালুটা চলে আসে 1। তো এই k এর ভ্যালুটা 1 যদি আমরা এখানে অ্যাপ্লাই করাই, তাহলে এখানে অ্যাপ্লাই করলে আমরা পাবো f = এই যে দেখো k এর ভ্যালুটা 1 বসাইলে, তাহলে 1 * f, তাহলে কি হবে, f হবে, আর = ma। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এরকম, তাহলে কি সবসময় 1 কেজি ভরের বস্তুর উপর সবসময় 1 নিউটন বলই অ্যাপ্লাই হবে? না, কেন? যদি বস্তু 50 কেজির হয় আর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, সেটাকে আমরা বলবো 50 নিউটন বল। ঠিক আছে, তখন বলের পরিমাণ হয়ে যাবে 50, অর্থাৎ এই ত্বরণ আর বলের গুণফলটাই হয়ে যাবে ওই বলের পরিমাণ, যেটা কিনা আমরা এই সূত্রের মাধ্যমে হিসেব করতে পারবো। কোন একটা বস্তুর ভর আর যদি ত্বরণ আমরা জানি, সেখান থেকে বস্তুর উপর কি পরিমাণ বল অ্যাপ্লাই হয়েছে অ্যাকচুয়ালি সেটা আমরা জানতে পারবো। তো এখন যদি তোমাকে কেউ কোয়েশ্চেন করে 10 নিউটন বল বলতে কি বোঝায়, তার মানে F = 10, আর F = কি জানি আমরা, ma = 10। ঠিক আছে, তাহলে দেখো m আর a এর গুণফলটা 10, তার মানে আমাদের যেহেতু এককের 1 নিউটনের ডেফিনিশন 1 1 দিয়া, তার মানে ভর 1। ঠিক আছে, তাহলে 1 এর সাথে কত গুণ করলে 10 হবে, ডেফিনেটলি 10। অথবা তুমি ভরকে 10 করে দিতে পারো, ত্বরণকে 1 করে দিতে পারো, তাও গুণফল কত, 10। অথবা এটাকে 2, এটাকে 5 করে দিতে পারো, তাও গুণফল কত, 10। অথবা এইটাকে 5, ভরটাকে 5, ত্বরণটাকে 2, তাও 10 হয়ে যেতে পারে। তো তুমি প্রথম দুইটা ডেফিনিশনের মাধ্যমে 10 নিউটন বল বলতে কি বোঝায় সেটা দিতে পারো, যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা 10 নিউটন বল বলতে পারি। অথবা এইভাবে বলা যায় 10 কেজি ভরের বস্তুর উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে, তাকে 10 নিউটন বল বলতে পারি। অথবা কেউ যদি এইভাবে ডেফিনিশন দেয় এইভাবে দিতে পারে, বাট আদর্শ বা স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, যেহেতু 1 নিউটনের ডেফিনিশনটা আসছে 1 দিয়ে, তার মানে এটা দিয়ে ডেফিনিশন দেওয়াটা বেস্ট। তবে মাথায় রাখতে হবে যত নিউটনই হোক না কেন, ভর আর ত্বরণটা সবসময় গুণফলটা কত হবে, ওই পরিমাণ হতে হবে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা এইভাবে বের করতে পারি, সেটা হলো এই যে m কে যদি এই পাশে পাঠিয়ে দেই, তাহলে a = কি পাবো, F/m পাবো। তার মানে এই সূত্রের মাধ্যমে যদি কোন একটা বস্তুর উপরে কি পরিমাণ বল অ্যাপ্লাই হয়েছে সেটা জানা থাকে, আর বস্তুর ভরটা জানা থাকে, তাহলে বস্তুর ত্বরণটাও আমরা হিসাব করতে পারবো। ঠিক আছে, এবং যদি বস্তুর ভর আর হচ্ছে বস্তুর কি ত্বরণ দেওয়া থাকে, তাহলে আমরা বলটা হিসাব করতে পারবো। আসো একটা দুইটা সিম্পল এক্সাম্পল দেখি, তারপর আমরা তৃতীয় সূত্রে চলে যাব। বস্তুর ত্বরণ কত, তাহলে তোমার জানতে চাই যে ত্বরণ, বাট কোশ্চেনে গিভেন হচ্ছে ভর আর হচ্ছে নিউটন বা বল। ঠিক আছে, তার মানে দেখো ভর হচ্ছে কত কেজি, 50 কেজি, আর বলের পরিমাণ আছে F = 100 নিউটন। ঠিক আছে, তোমাকে বের করতে হবে ত্বরণ, তাহলে বস্তুর ত্বরণ a হলে a = কি, F/m। ঠিক আছে, এটা শিখছি না আমরা ত্বরণের ক্ষেত্রে।
বস্তুর উপর প্রযুক্ত বলকে যদি বস্তুর ভর দ্বারা ভাগ করা হয় তাহলে বস্তুর ত্বরণ পাওয়া যায়, ঠিক আছে। সো এখন প্রশ্ন হতে পারে a = b - u/t লিখি নাই কেন? তার কারণ হচ্ছে, অবশ্যই কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই যে তোমার এখানে আদি বেগ নাই, শেষ বেগ নাই, ঠিক আছে। দ্যাটস আমরা বল আর যেহেতু বল রিলেটেড, দ্যাটস এটা অ্যাপ্লাই করছি। তাহলে কখন কোনটা অ্যাপ্লাই করবা সেটা অবশ্যই আশা করি বুঝবা যে বি ইউ টি এগুলা আছে কিনা। অঙ্ক করতে করতে তোমার ধারণা চলে আসবে। তাহলে দেখো এখানে f হচ্ছে 100 আর বর হচ্ছে 50, তাহলে এখানে কত আসবে 2, আর ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ যদি 50 কেজি বরের বস্তুর উপর 100 নিউটন বল অ্যাপ্লাই করা হয়, বস্তুটির ত্বরণ হবে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ও তো একইভাবে যদি একটা বস্তুর উপরে তোমার মনে করো বস্তুর ভর দেওয়া আছে 50 কেজি, হ্যাঁ, বস্তুর উপরে বস্তুর ত্বরণ দেওয়া আছে, মনে করো তোমার এটার উপরে F বল প্রয়োগ করা হয়েছে, তো বস্তুর ত্বরণ হয়েছে মনে করো 5 মিটার/সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখন বললো বলের পরিমাণ নির্ণয় করো। ডেফিনেটলি এই দুইটার গুণফলই তো হয়ে যায় বলের পরিমাণ, ভর আর ত্বরণ। তাহলে 5 × 5 = 25 নিউটন, ঠিক আছে, 250 নিউটন বল হবে। বলের ঘাত, বলের ঘাত কাকে বলে? ঘাত বল আর বলের ঘাত কিন্তু ডিফারেন্ট। বলের ঘাত হচ্ছে বল গুণ সময়, বল গুণ সময়, বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে, ঠিক আছে। আচ্ছা, নরমালি তুমি দেখো যে আমরা যে F = পাইছি কি m এ না, আর m এ থেকে আমরা লিখতে পারি কি mb - mu/t, ঠিক আছে। যেহেতু m এ পাইছি, ঠিক আছে, আর a = কি u, আর a = কি b - u/t, তো আর m দিয়ে গুণ করলে mb - mu/t। আর এখান থেকে তো আমরা এটা প্রুফ করছি, জাস্ট কে আর কি নাই। হ্যাঁ, ওকে, তো এখান থেকে তুমি দেখো এই টি কে পাশে নিয়ে আসলে কি হবে? f * t = কি mb - mu, ঠিক আছে। তো এই ফর্মুলাটা মনে রাখবা যে এই যে বলছি না বল ও সময়ের গুণফলকে কি বলে? বলের ঘাত বলে, ঠিক আছে। এই বলের ঘাত এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের হারের না, বাট ভরবেগের পরিবর্তনের সমান, ঠিক আছে। তো এটা মাথায় রাখলে হয়তো অনেক সময় কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা, তবে খুবই কম। আচ্ছা, আমরা চলে যাব এখন থার্ড ল।